সুপ্রভাত, আপনাদের সবাইকে আরও একটা নতুন ভিডিওতে স্বাগত। আমি এখন চলে এসেছি কালনাতে। আর দুর্গাপুজো আসতে কিন্তু এখন খুব বেশি দেরি নেই, ওই 40 দিন মতো। প্রকৃতিও কিন্তু সেইটাই জানান দিচ্ছে, কখনো বৃষ্টি, কখনো নীল আকাশ, আবার তার মাঝে ভেসে যাচ্ছে সাদা তুলোর মতো মেঘ। আর কালনাবাসীর কাছে এই অপেক্ষা কিন্তু শেষ হয়ে গেছে, কারণ শুরু হয়ে গেছে মা মহিষমর্দিনী পুজো। আজ আমি যাচ্ছি মা মহিষমর্দিনী পুজো দেখতে, এবং আপনাদেরও এই পুজোয় ঘোরাবো, সাথে জানাবো মায়ের পুজোর ইতিকথা। ঘুরবেন আপনি, ঘোরাবো আমি, আর আমার সাথে ঘুরতে হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। হাওড়া থেকে কাটোয়া যাবার প্রথম ট্রেন ভোর 5:30টায়। এই ট্রেন ধরেই প্রায় 7:15 নাগাদ পৌঁছে গেলাম অম্বিকা কালনা স্টেশন। অম্বিকা কালনা স্টেশন থেকে একটি টোটো ভাড়া করে সরাসরি চলে আসা যায় মহিষমর্দিনী তলা। এখানেই হয় শতাব্দী প্রাচীন মা মহিষমর্দিনী পুজো। তবে আমি সবার প্রথমে চলে এলাম কমলাকান্তের বাড়িতে। এখানে মা কালী এবং ভৈরবকে দর্শন করে এরপর আমি চলে গেলাম অম্বিকা কালনা সিদ্ধেশ্বরী মায়ের মন্দিরে। কালনার অত্যন্ত প্রাচীন এবং জাগ্রত দেবী অম্বিকার নাম থেকে এই জায়গার নাম হয়েছে অম্বিকা কালনা। একদমই ফাঁকায় ফাঁকায় দেবীর দর্শন করে এবার চললাম মহিষমর্দিনী তলা। আমি এখন যে জায়গায় রয়েছি এই জায়গাটির নাম চকবাজার। রাস্তার মাঝেই রয়েছে এই বকুল গাছ, এবং বকুল গাছের নিচে রয়েছে দুইটি মন্দির। বড় মন্দিরটি হলো মা কালীর মন্দির। এখানে মা বকুলেশ্বরী এবং পাশে বিরাজ করছেন বাবা বকুলেশ্বর। রাস্তার বাঁদিক ধরে সোজা চলে গেলেই পৌঁছে যাওয়া যায় গঙ্গার ঘাটে, এবং গঙ্গার ঘাটের কাছেই মা মহিষমর্দিনীর মন্দির। এই রাস্তা দিয়েই আমি কিছুটা হেঁটে যাব মায়ের দর্শনে। দেখতেই পাচ্ছেন কত মানুষ এসেছেন। কেউ এসেছেন শুধুমাত্র মায়ের দর্শনে, কেউ আবার পুজো দিতে। রাস্তার দুধারে বসেছে মেলা, বিভিন্ন জিনিসপত্রের দোকান, আর খাবারের স্টল থেকে ভেসে আসছে গরম গরম খাবারের গন্ধ। বৃষ্টি ভেজা শ্রাবণের সাথে আশ্বিনের দুর্গাপুজোর অনুভূতি একেবারেই মিলে গেছে, একেবারে জমজমাট পরিবেশ। আর আমার সামনে থেকে কিন্তু মায়ের পুজো দেবার লাইন শুরু হয়ে গেছে। এই মুহূর্তে আমি রয়েছি মহিষমর্দিনী তলার মা মহিষমর্দিনীর মন্দিরের সামনে। মন্দিরের প্রবেশপথে আটচালার সামনেই রয়েছে একটি স্থায়ী নববতখানা। 1922 সালে ধনী ও সৎ ব্যবসায়ী রাসবিহারী চাল মহাশয় এটি তৈরি করান। বর্তমানে এখনও এই নববতখানায় নববত বসে। ওপরে উঠতে একটি সিঁড়িও রয়েছে, আর ওপরে রয়েছে দারুণ কারুকাজ। দেখতেই পাচ্ছেন পালকির মতো, শুধুমাত্র হাতলটুকুই নেই। সকাল 9টার সময় কত ভক্তের ভিড়। ভোর থেকেই মায়ের পুজোর লাইন পড়ে যায়। গঙ্গার ঘাট থেকে স্নান সেরে নারী পুরুষ সবাই দণ্ডি কেটে মায়ের কাছে যাচ্ছেন। চলুন এবার যাওয়া যাক মন্দিরের দিকে। যাচ্ছে পুজো দেবার লাইন। আমার বাঁ দিকে হচ্ছে ছেলেদের জন্য পুজো দেবার, এবং ডান দিকে হচ্ছে মহিলাদের পুজো দেবার লাইন। আর সামনে কিন্তু এখানে পুজো দেওয়ার জন্য ডালা বিক্রি হচ্ছে। মন্দিরের সামনেই রয়েছে প্রকাণ্ড আটচালা। এখন প্যান্ডেল আর পুরোটা লাইট দিয়ে ঘিরে দেওয়ায় সবটা দেখা যাচ্ছে না। এবার এগিয়ে যাওয়া যাক। আর আটচালার মধ্যে দেখতে পাচ্ছেন বেশ কিছু ডালা কেনার স্টল রয়েছে। চলুন এবার ভিড় ঠেলে মায়ের দর্শন করে আসি।
চলে এসেছি একদমই মায়ের মন্দিরের চাতালে। দেখতে পাচ্ছেন কত ভক্ত আছে অপেক্ষা করে মায়ের পুজো দেওয়ার জন্য। মায়ের রূপটা জাস্ট দেখুন, একদমই কিন্তু অপূর্ব লাগছে মাকে দেখতে। দেবী মূর্তি দশভুজা, 10 হাতে 10 অস্ত্র, সাথে বাহন সিংহ, সিংহের কাঁধে দাঁড়িয়ে ত্রিশূল দিয়ে মহিষাসুর বধ করছেন, তাই মা মহিষমর্দিনী। এখানে কিন্তু মায়ের সাথে মায়ের 4 সন্তান লক্ষ্মী, সরস্বতী এবং কার্তিক গণেশ থাকেন না, বরং সাথে দুই পাশে রয়েছেন 2 সখী জয়া ও বিজয়া। আর পিছন দিকে চালচিত্রে পৌরাণিক কাহিনী বাংলার প্রাচীন পটচিত্র শিল্পের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। আর মাকে একদমই পুরো সোনার অলঙ্কারে সাজিয়ে তোলা হয়েছে। মায়ের মূর্তির দুই পাশে রয়েছে গ্যালারি, যেখানে পুরোহিতদের দেওয়া পিতলের দান সামগ্রী, থালা, কলসি, বাসন, বালতি সযত্নে রাখা রয়েছে। এই পুজোর সূচনা হয় রানাঘাটে আড়তদার ঈশ্বর চাঁদ পাল চৌধুরীর হাত ধরে। তিনি সৎ, ধর্মভীরু ও সদারাপী মানুষ ছিলেন। এক রাতে স্বপ্নে তিনি দেখেন জ্যোতির্ময়ী দেবী মূর্তি, যিনি জানান রানাঘাটে তার পুজোর অনাচার হচ্ছে, তাই তিনি কালনায় আসতে চান। পরদিন নদীতে ভেসে আসে দেবীর কাঠামোর পাটা এবং সেই পাটায় মূর্তি গড়ে শুরু হয় মায়ের পুজো। সেই সময় বর্ধমানের মহারাজাদের আর্থানুকূল্যে কালনা শহরের পূর্বাংশে গড়ে উঠেছিল এক নয়াপত্তনী। এই নয়াপত্তনীর নাম হচ্ছিল নয়াগঞ্জ। পুজোর ব্যয় নির্বাহের জন্য ব্যবসায়ীরা মন পিছু 8 পয়সা করে কর চালু করেন আর গোমস্তা নিযুক্ত করা হয়। প্রথমে হোগলা পাতার ছাউনিতে পুজো হতো চৈত্র মাসে, পরে ব্যবসায়িক সুবিধার্থে সময় বদলে শ্রাবণ মাসে করা হয়। জনশ্রুতি আছে প্রথম বছর পুজোর আয়োজন করতে করতে চৈত্র মাস চলে আসে, তখন ঠিক হয় শুক্লা সপ্তমী অথবা পূর্ণিমাতে পুজো হবে। মায়ের পুজোর প্রথম পুরোহিত ছিলেন সরস্বতী মুখোপাধ্যায়। এই পুজো দুর্গাপূজার মতোই 4 দিন ব্যাপী হয়, সপ্তমী, অষ্টমী, নবমী ও দশমী। নিয়ম অনুসারে সপ্তমী এবং অষ্টমীর পুজোর দিন একটি ছাগ বলি দেওয়া হয়। নবমী পুজোর দিন মানসিক পুজোর ভিড় শুরু হয়। শাড়ি, ফলমূল, সন্দেশ ও অলঙ্কার স্তূপাকার হয়। এই পুজোর প্রথম সংকল্প হয় বর্ধমানের মহারাজার নামে এবং দ্বিতীয় সংকল্প হয় রানাঘাটের পাল চৌধুরী মহাশয়দের নামে এবং শেষে সাধারণ মানুষদের নামে। অষ্টমী পুজোর সন্ধ্যা থেকেই মানসিক পুজোর লাইন পড়ে এবং নবমী পুজো শেষে শুরু হয় বলিদান। পুজোর 5 দিন আগে থেকেই শুরু হয় নানা অনুষ্ঠান। গ্রামীণ শিল্পীরা নাচ, গান, যাত্রা পরিবেশন করেন। অনেক দূর দূরান্ত থেকে শিল্পীরাও আসেন। নাট মন্দিরের মধ্যে যে কাঠের তৈরি অস্থায়ী স্টেজটি দেখছেন, এখানে কিন্তু সমস্ত সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মন্দিরের পিছন দিকে নতুন যে এই ভবনটি নির্মাণ করা হয়েছে, এখানেই ভক্তদের অন্ন প্রসাদ বিতরণ করা হয় আর দর্শনার্থীরা মায়ের ভোগ প্রসাদ ভক্তি ভরে গ্রহণ করে বাড়ি ফেরেন। মহিষমর্দিনী পুজো শুধু দেবীর আরাধনা নয়, এটি কালনার ঐতিহ্য ও কালনাবাসী হৃদয়ের উৎসব। গোটা কালনাবাসী সারা বছর অপেক্ষা করে থাকেন মা মহিষমর্দিনী পুজোর জন্য। এই পুজোই হলো কালনার দুর্গাপুজো। মন্দিরের পিছনের দিকটা কিন্তু বিভিন্ন রকম আমিষ খাবারের দোকান রয়েছে, আর পাশে ওখানে একটা গঙ্গার ঘাটের পাশে ওখানে একটা মাঠ আছে, ওইখানে কিন্তু বিভিন্ন রকম রাইড আছে। মা মহিষমর্দিনী মন্দির থেকে টোটো করে প্রায় 10 মিনিটের মধ্যে চলে এলাম ভবা পাগলার মা ভবানীর মন্দিরে। আগে থেকেই মন্দিরে বলা ছিল দুপুরে ভোগ প্রসাদ খাবার কথা। ভোগের মেনুতে ছিল সাদা ভাত, ডাল, শাকের তরকারি, পনিরের তরকারি, সাথে চাটনি ও পায়েস। ভোগের মূল্য ছিল 70 টাকা। আজকের ভিডিও এই পর্যন্তই। এমন আরও ইতিহাস ও সংস্কৃতির গল্প পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।